রাফ কিছু বলে না, চুপ করে ব্যালকনির দিকে তাকিয়ে আছে। রাফের দৃষ্টি অনুসরণ করে চারজন ব্যালকনির দিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। রুহি পুনরায় ব্যালকনিতে ফিরে আসে, নিচে তাকিয়ে সবাইকে দেখতে পায়। চিৎকার করে কেঁদে কেঁদে বলে, আব্বু, আব্বু দরজাটা খুলে দাও প্লিজ, নয়তো ও নিজের মাথায় শুট করে দেবে। আমি তোমার পায়ে পড়ি, দরজাটা খুলে দাও। আব্দুল্লাহ আল রিফাত মেয়ের কান্না শুনে দ্রুত বাড়ির ভেতর প্রবেশ করেন। মল্লিকা মনি ছেলের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ওঠে। নয়নতারা একবার মেয়ের দিকে তো আরেকবার রাফের দিকে তাকাচ্ছে। ওনার দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আব্দুল্লাহ আল রিফাত বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলেন, চাবি দাও। না, জেদ না করে চাবি দাও। ওকে এসে আমার পা ধরে মাপ চাইতে বল। কাকে তুমি পা ধরে মাপ চাইতে বলছো? রাফ মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মরে যাওয়ার পরেও ওর লাশকে বলবে তোমার পায়ে ধরে মাপ চাইতে। হ্যাঁ, তোমার মতন মানুষের জন্য যেন আর কোনো পরিবারে না হয়। কথাগুলো বলে গেস্ট রুমের দিকে এগিয়ে যান। ডোর ভেঙেই রুহিকে বের করবেন। রুহি উপর থেকে কান্না করছে আর রাফকে বন্দুক ফেলে দিতে বলছে। আবার দৌড়ে গিয়ে ডোর ঢাকাচ্ছে খুলে দেওয়ার জন্য। রাফ নয়নতারার দিকে তাকিয়ে বলে, রুহি ভোটার হয়েছে? দুই দিকে মাথা নাড়ান নয়নতারা। রুহির আর তোমাদের সকল পেপারসের ফটোকপি নিয়ে আসো। এগুলো দিয়ে কি করবে? ওকে নিয়ে চলে যাব এই দেশ ছেড়ে। ওর পাসপোর্ট ভিসার জন্য লাগবে এগুলো। যাও তাড়াতাড়ি নিয়ে আসো। তুমি বাড়ির ভেতরে আসো, ঠান্ডা মাথায় সব কিছু মিটমাট করে নাও। আমি কি বলেছি শুনতে পাওনি তুমি? পেপারসগুলো নিয়ে আসো। এভাবে তো কোনো দিন কোনো কিছুর সমাধান হবে না। ঠান্ডা মাথায় কথা বলে মিটমাট করে নেওয়াই তো ভালো। রুহি এখন প্রেগনেন্ট, ওকে এই অবস্থায় একা একা রাখবে তুমি? একা কেন থাকবে? তুমি তো নিজের কাজের জন্য সারা দিন বাইরেই থাকবে। রুহির এখন এক্সট্রা কেয়ারের প্রয়োজন। হাসি খুশি রাখতে হবে এখানে আমাদের সকলের সাথে। পুরো কথা শেষ করতে দেয় না রাফ। আমি এতদিন ওর কেয়ার করিনি। আমার কাছে যেরকম ছিল তার থেকে ভালো রেখেছো তোমরা। এখানে হাসি খুশি আছে। এখানে থাকলে ওই আব্দুর রহমান আমাকে শাস্তি দিতে, কষ্ট দিতে, যে আমার সন্তানের কোনো ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? সে এখন আর মানুষ নেই। দম্ভ, অহংকার, গরিমা আর প্রতিশোধের নেশায় পশু হয়ে গেছে। নয়তো আমার প্রেগনেন্ট ওয়াইফকে টেনে হিঁচড়ে নিয়ে আটকে রাখতে পারতো না। একটু হলেও মায়া কাজ করত। এভাবে টেনে হিঁচড়ে নিয়ে গেলে অপরিপক্ক বেবিটার কিছু হয়ে যেতে পারে। এখানে থাকলে যে আমার স্ত্রী সন্তান ভালো থাকবে তার কি গ্যারান্টি? প্রয়োজনে আমার সব কাজ ফেলে রেখে আমি আমার ওয়াইফের খেয়াল রাখবো, কেয়ার করব, ওকে হাসি খুশি রাখবো। এখন বেশি কথা না বলে পেপারসগুলো নিয়ে আসো দ্রুত। নয়নতারা কিছু বলতে পারেন না। মল্লিকা মনি ওনাকে ঠেলে দেন ভেতরের দিকে পেপারসগুলো নিয়ে আসার জন্য। একটু পরেই ভেতর থেকে বেরিয়ে আসেন আব্দুর রহমান। সিঁড়ির উপর সিনা টান টান করে দাঁড়িয়ে রাফের দিকে তাকিয়ে বলেন, নাটক বন্ধ করে আমার পা ধরে মাপ চাও, তাহলেই রুহি বাইরে আসবে, নয়তো কখনোই আসবে না। রাফ ঘাড় ঘুরিয়ে আব্দুর রহমানের দিকে তাকায়, একদলা থুতু ছুঁড়ে দেয় মাটিতে, তারপর বলে, মাটিতে ফেলে দেওয়া থুতু প্রয়োজন হলে আবার চেটে তুলবো, তবুও আপনাকে ছুঁয়ে দেখব না কোনো দিন। অপমান বোধ করেন আব্দুর রহমান। রাগী স্বরে বলেন, আমার পা ধরে মাপ না চাইলে জীবনও রুহির নাগালও পাবে না তুমি। মল্লিকা মনি বলেন, আমার ছেলেটাকে প্রাণে মারার জন্য এমন করছো তুমি? আমার ছেলেটাকে ছোট্টবেলা থেকে কত কষ্ট দিয়েও শান্তি হয়নি তোমার। কেমন বাবা তুমি, যে ছেলেকে আজ অবধি ভালোবাসতে পারলে না? নিজে তো ছেলেকে ভালোবাসোনি, এখন ছেলের কাছ থেকে ছেলের বউ বাচ্চাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমার ছেলের কিছু হলে আমি মাফ করব না তোমাকে। চুপ করে থাকো তুমি, তোমার সাথে কথা বলছি আমি, ভেতরে যাও। যাব না আমি। আমার ছেলের যদি কিছু হয় তাহলে মনে রেখো, আজকে আমিও নিজেকে শেষ করে দেব। সবকিছুর জন্য আমার পা ধরে মাপ চাও। প্রয়োজন হলে বউ বাচ্চা নিয়ে একসাথে মরে যাব, তবুও আমি মাপ চাইব না।
কথাগুলো বলতে বলতে ওদের কাছে এসে দাঁড়ায় রাজ। রাজ কাছেই ছিল মায়ের কল্পে দ্রুত বাড়িতে ফিরে এসেছে। রাজকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ভাইয়া কি করছো? বন্দুক সরাও, ভুল করে ট্রিগারের চাপ লেগে যেতে পারে। লাগলে লাগবে, তাতে তোর কি? তুমি আমার বড় ভাই, তোমার কিছু হলে আমার অনেক কিছু। এতকাল মনে হয়নি আমি তোর বড় ভাই। সব সময় মনে হয়েছে, আমার মনে আছে। এখন বন্দুকটা সরাও। তোর বোনকে নিয়ে আয় এখানে। রাজ দ্রুত বাড়ির দিকে আগায়। সিঁড়ির কাছে আসতেই আব্দুর রহমান রাজের হাত টেনে ধরে থামিয়ে দেয়। আমার হাত ছাড়ো। না। আব্দুর রহমানের হাত থেকে নিজের হাত ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নেয় রাজ। আব্দুর রহমান পুনরায় রাজকে আটকাতে গেলে ওনাকে ধাক্কা দিয়ে সিঁড়ির উপর থেকে নিচে নামিয়ে দেয়। আঙুল তুলে বলে, কথাগুলো বলে দৌড়ে উপরে উঠে আসে। আব্দুল্লাহ আল রিফাত শাবল দিয়ে ডোর ভাঙার চেষ্টা করছেন, কিন্তু একা পারছেন না। রাজ শাবলটা নিজের হাতে নেয়, গলা ছেড়ে একবার রুহিকে ডাকে। হ্যাঁ ভাইয়া বলো। দূরেই আছি। রাজ জোরে জোরে ডোরের লকের ওপর শাবল দিয়ে আঘাত করে। অনেক পরিশ্রমের ওপর ডোর খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে 1 সেকেন্ডও দেরি করে না রুহি। দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। নিচে নেমে আসতেই আব্দুর রহমান রুহির হাত শক্ত করে মুঠো করে ধরেন। রুহি আগুন চোখে তাকায় তার দিকে। হাত ছাড়ো আমার। তুমি আর কোনো দিন ছবে না আমাকে। তুই যাবি না এই বাড়ির বাইরে। কারোর বাপের সাধ্য নেই আমাকে এই বাড়ির বাইরে যাওয়া থেকে আটকানোর। বাইরে থেকে রাফের গলার স্বর ভেসে আসে। 2 মিনিটের মধ্যে যদি বাইরে না আসিস তাহলে আমার মরা মুখ দেখার জন্য নিজেকে প্রস্তুত করে নে। হাত ছাড়ো বলছি। সব ওর নাটক, মিথ্যে বলছে ও। ও মিথ্যে বলে না। ও মরে গেলে তোমার কোনো ক্ষতি না হলেও আমার অনেক ক্ষতি হবে। আমি বিধবা হয়ে যাব। আমার সন্তান পৃথিবীতে আসার আগে এতিম হয়ে যাবে। তুমি নিজের সন্তানকে ভালোবাসো না বলে কি আমার সন্তানকে ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করবে? ও ওর বাবাকে ডাকতে পারে না বলে কি আমার সন্তান কোনোদিন ওর বাবাকে ডাকতে পারবে না? ওর কিছু হলে আমি তোমাকে খুন করে ফেলবো বলে রাখলাম। আমার হাত ছাড়ো বলছি। শেষের কথাগুলো চিৎকার করে বলে রুহি। ওর চিৎকারে যেন পুরো শান্তি নিয়ে কেঁপে ওঠে। আব্দুর রহমান রুহির হাত ছেড়ে দেয়। রুহি দৌড়ে বাইরে বেরিয়ে আসে। রাফ উল্টো দিক থেকে কাউন্ট করছে আর 15 সেকেন্ড বাকি আছে। দৌড় না থামিয়ে দৌড়ে গিয়েই রাফকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, থামো তুমি, বন্ধ করো এই কাউন্ট ডাউন। থেমে যায় রাফ। নিজেও এক হাতে শক্ত করে চেপে ধরে রুহি। রুহি কেঁদে কেঁদে বলে, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমি আর কোনো দিন তোমার কোনো কথার অবাধ্য হব না, কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। রাফ কিছু না বলে চুপ হয়ে দাঁড়িয়ে রইল। নয়নতারা পেপারসগুলো একটা ফাইলে ভরে এনে রাফের হাতে দিয়ে দেন। রাফ ফাইলটা নিয়ে রিঙ্কুর হাতে দেয়। আব্দুর রহমান সিঁড়ির ওপর এসে দাঁড়ান। রাফ ওনাকে দেখে বা হাতটা উঁচু করে মিডল ফিঙ্গার দেখিয়ে বিজয়ের হাসি হাসে। তারপর রুহিকে পাজা করে তুলে নিয়ে বলে, এভাবে দৌড়ে আসতে বলেছে কে তোকে? যদি পড়ে যেতি তখন কি হতো? রুহি কিছু না বলে কাঁদতে কাঁদতে রাফের গলা জড়িয়ে ধরে রইল। রাফ উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে রিঙ্কু পিঙ্কুকে নিজের সাথে আসতে বলে। পেছন থেকে শান্তিনীরের সবাই ওদের চলে যাওয়া দেখে, কিন্তু কেউ কিছু বলে না। রাফ রুহিকে কোলে নিয়েই নিজের ফ্ল্যাটে ফিরে আসে। প্রায় 1.5 বছর আগে যখন ঘুরতে এসেছিল তখন ফ্ল্যাটটা কিনেছিল, তবে ওর বাড়ির কেউ জানে না রাফ এখানেই ফ্ল্যাট কিনেছে। ঢাকায় রাফের নিজের কোনো বাড়ি নেই, তাই 2 রুমের ফ্ল্যাটটা কিনেছিল। সোজা বেডরুমে এসে রুহিকে বেডে বসায়। রুহিকে করে নিয়ে আসতে আসতে ঘেমে নিয়ে জবজবে হয়ে গেছে। ফ্যান অন করে বেডে বসে রুহি রাফের মুখের দিকে তাকায়। চোয়াল শক্ত করে রেখেছে রাফ। রাফ চোখ তুলে রুহির দিকে তাকাতেই রুহি চোখ সরিয়ে নেয়। রাফের চোখ দুটো লাল হয়ে আছে, দেখেই ভয় লাগছে রুহি। রাফ কিছু না বলে উঠে দাঁড়ায়। আলমারি থেকে টাওয়াল আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। রুহি এখনো আগের মতোই বসে আছে। রাফ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করতে করতে গম্ভীর স্বরে বলে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। রুহি বসা থেকে উঠে ফ্রেশ হতে যায়। রাফ গায়ে টি শার্ট জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে ড্রয়িং রুমে। রিঙ্কু ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছে।
সন্ধ্যার একটু আগে রান্না বসিয়েছিল দুই ভাই। রান্না শেষ হয়েছিল মাত্রই বাটিতে ঢেলে রাখবে, তখন রাফের কথা মতো খাবার না ঢেলে রেখেই রাফের সাথে বেরিয়ে গিয়েছিল দুই ভাই। এখন ফিরে এসে হাত মুখ ধুয়ে খাবার বাটিতে ঢেলে টেবিলে সাজাচ্ছে। রিঙ্কুর দিকে তাকিয়ে বলে, ফাইলটা কোথায়? রুমে আছেন স্যার, নিয়ে আসছি। তুই খাবার বাড়তে থাক, আমি নিজেই নিয়ে আসছি। রাফ দুই ভাইয়ের রুমে আসে। বেডের ওপরেই রয়েছে ফাইলটা। পিঙ্কুকে রুমে দেখতে পেল না, হয়তো ওয়াশরুমে রয়েছে, ড্রয়িং রুমেও তো নেই। ফাইলটা নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুহি ওয়াশরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছছে। ফাইলটা আলমারিতে তুলে রেখে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর স্বরে বলে, খাবার খেতে আয়। বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। রুহি ডোরের দিকে তাকিয়ে রইল। রাফ যে ওর উপর ভীষণ রেগে আছে সেটা স্পষ্টই বুঝতে পারছে, না হলে ওর সাথে এমন আচরণ করতো না। বেড থেকে নেমে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। রাফ ডাইনিং টেবিলে বসে আছে, রিঙ্কু সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। একটু পরেই পিঙ্কু আসে। রাফ ঘাড় ঘুরিয়ে রুহির দিকে তাকাতেই রুহি দ্রুত এসে রাফের পাশের চেয়ারে বসে। চারজন খাওয়া শুরু করে চুপচাপ। রুহি খেতে খেতে একটু পর পর রাফের দিকে তাকায়। রাফ নিজের মতো খেয়ে চলেছে, ডানে বায়ে তাকাচ্ছে না। খাওয়া শেষ হতেই রাফ রুমে ফিরে আসে। কিছুক্ষণ পর রুহিও রুমে ফিরে আসে। রাফ শুয়ে পড়েছে। এখনই শুয়ে পড়েছে দেখে রাফের দিকে তাকিয়ে থাকে। রাফ গম্ভীর, রাগী আর বিরক্তি মাখা স্বরে বলে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিবি নাকি ঘুমাবি? ডোর লক করে লাইট অফ করে শুয়ে পড়। রাফের রাগী স্বর শুনে রুহির চোখ দুটো পানিতে টইটুম্বর হয়ে যায়। ডোর লক করে লাইট অফ করে দেয়। তারপর ধীরে ধীরে পায়ে হেঁটে এসে বেড়ে উঠে বসে। নিজের জন্য রাখা বালিশটার ওপর মাথা রেখে শুয়ে পড়ে। এভাবেই কিছু সময় পার হয়ে যায় নীরবতায়। রুহি একটু এগিয়ে এসে রাফের বুকে মাথা গুজিয়ে রাফকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। রাফ আলগোছে রুহিকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। উল্টো ঘুরে কাত হয়ে বলে, ছুবি না আমাকে, দূরে সরে ঘুমা, বলেও আমার কাছে আসবি না। রাফের কথা শুনে রুহির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তবুও সাহস করে পেছন থেকে আবার জড়িয়ে ধরে রাফকে। রুহির হাত সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। রুহির দিকে রেগে তাকিয়ে ধমকে সুরে বলে, কি বলেছি বুঝতে পারিসনি? তোর বালিশে গিয়ে ঘুমা, বলেও আমার ধারে কাছে আসবি না। শান্তিতে ঘুমাতে দে আমায়। রুহি সরে যায় নিজের বালিশে। রাফ উল্টো ফিরে শুয়ে পড়ে। রুহি রাফের দিকে তাকিয়ে কান্না জড়ানো গলায় বলে, এমন করছো কেন তুমি? চুপ করে ঘুমা, নয়তো আবার অশান্তি নিরে রেখে আসবো সারা জীবনের জন্য। বলেছি তো মরে গেলেও আর তোমাকে ছেড়ে যাব না। এবারের মতো মাফ করে দাও। তুমি জড়িয়ে না ধরলে ঘুম আসে না আমার। এ কয়েকদিন কিভাবে ঘুমিয়েছি সেভাবেই ঘুমা, আর একটা কথা বললে রুম থেকে বের করে দেব। রুহি আর একটা কথাও না বলে নিজেও উল্টো ফিরে কাত হয়ে শোয়। রাফ একটু পরেই রুহির ফোপানোর শব্দ শুনতে পায়। কান্না শুনেও আগের মতো শুয়ে রইল রাফ। সকালে রাফের ঘুম ভাঙে রুহির গুমড়ে কাদার শব্দে। নিজের বুকের দিকে তাকিয়ে দেখে রুহি ওর বুকে মুখ গুজে কাঁদছে। রাফ নিজেই জড়িয়ে ধরে রেখেছে রুহিকে। দ্রুত রুহিকে ছেড়ে তড়িঘড়ি শোয়া থেকে উঠে বসে। রুহির মাথা গালে হাত বুলিয়ে উতরা হয়ে পড়ে। কি হয়েছে, পেট ব্যথা করছে নাকি অন্য কিছু হয়েছে? কি হয়েছে, কাঁদছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে? কি রে, কথা বল, কি হয়েছে? রাফ এক কথা বারবার জিজ্ঞেস করে উতলা হয়ে যায়। রাফকে দেখে রুহির কান্না আরো বেড়ে যায়। শোয়া থেকে উঠে বসে, শক্ত করে রাফের গলা জড়িয়ে ধরে। রাফ নিজেও রুহিকে জড়িয়ে ধরে, রুহির মাথায় পিঠে হাত বুলিয়ে দেয়। রুহি কাঁদতে কাঁদতে বলে, আমার বুকের ভেতর ভীষণ ব্যথা হচ্ছে। তুমি কথা বলছো না, তাই আমার ভীষণ কষ্ট হচ্ছে। শেষবারের মতন মাফ করে দাও। আমি আর জীবনেও এমন কিছু করব না। রুহির কথা শুনে শান্ত হয় রাফ। আর একটু হলেই জানটা বেরিয়ে যাচ্ছিল। রাফকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে রুহির কান্না কমে আসে। এক সময় কান্না বন্ধ হয়ে হেঁচকি উঠতে থাকে। রাফ রুহিকে নিজের কাছ থেকে আলাদা করে বেড থেকে নেমে দাঁড়ায়। সেন্টার টেবিলের ওপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে রুহিকে পানি খাওয়ায়। তারপর কোনো কথা না বলে ওয়াশরুমে প্রবেশ করে। রুহির জন্য রুমে খাবার নিয়ে আসে রাফ। রুহি মন মরা হয়ে বেডে বসে আছে। রাফকে দেখে রাফের দিকে তাকিয়ে থাকে। রাফ খাবারের প্লেট রুহির সামনে রেখে গম্ভীর স্বরে বলে,
খাবার খেয়ে নে। রুহি কোনো কথা বলে না। রাফ আবার একই কথা বলে এবারেও রুহি চুপ হয়ে থাকে। রাফ ধমক দিয়ে বলে, কি বলছি কানে যাচ্ছে না? খাবার খা। খাবো না। কি বললি? খাবো না। মেজাজ গরম করবি না আমার। এতদিন তোর সব নাটক সহ্য করেছি আমি। চুপচাপ খাবার খা, নয়তো ওই যে তোর বাপের বাড়ি দেখা যাচ্ছে, চলে যা সেখানে। 3 বেলা তোর নাটক সহ্য করে তেল দিয়ে দুয়ে দুয়ে খাবার খাওয়াতে পারবো না আমি। বেশি আদর পেতে পেতে মাথায় উঠে গেছিস এখন, তাই না? তোকে কম ভালোবেসেছিলাম আমি, নাকি তোর কম যত্ন করেছি? গত 2টা রাত চোখের পাতা এক করতে পারিনি আমি তোর জন্য। টেনশনে আমার জান বেরিয়ে যাচ্ছিল। আমাকে ছেড়ে যে চলে আসলি, জানিস আমার কি অবস্থা হয়েছিল? যদি মরে যেতাম সেদিন, খুব শান্তি পেতি তোরা, তাই না? আমাকে কষ্ট দেওয়া ছাড়া তোদের আর কোনো কাজ নেই, তাই না? জানিসই তো, পাগলের মতো ভালোবাসে ছুটে আসবেই তোর কাছে। 1000বার ভুল করলেও তোকে মাফ করে দেবে। আমার দুর্বলতার সুযোগ নিস তোরা সবাই, তাই না? জানিসই তো এই রাফিয়ের দুর্বলতা কোথায়। তুমি ভুল বুঝছো আমাকে। একটু ভুল বুঝছি না আমি। খাবার খা, নয়তো চলে যা। আর কোনোদিন আসবি না আমার সামনে। কোথাও যাব না তোমাকে ছেড়ে। তাহলে চুপচাপ খাবার খা। হাত না ধুয়ে খাওয়া শুরু করে রুহি। চোখের পানি টপ টপ করে খাবারের উপর পড়তে থাকে। ভাত মুখে নিয়ে বসে থাকে, গিলতে পারে না কান্নার কারণে। রাফ জোরে ধমক দিতেই তাড়াতাড়ি করে ভাত গেলার চেষ্টা করে। হেঁচকি উঠে ভাত শ্বাস নাড়িতে চলে যায়। তাড়াহুড়ো করে পানি খেতে গিয়ে কাশতে শুরু করে। কাশতে কাশতে নাক মুখ দিয়ে পানি বেরিয়ে আসে। রাফ দ্রুত রুহিকে ধরে। রুহি চোখ উল্টে দিয়ে রাফের দিকে তাকায়। রুহির অবস্থা দেখে রাফ রিঙ্কু পিঙ্কুকে ডাকতে শুরু করে গলা ছেড়ে। নিজেই রুহির পিঠে আলতোভাবে কিল দেয়, সাথে হাত পোড়ায়। রাফের ডাক শুনেই দৌড়ে আসে 2 ভাই। রুহিকে এই অবস্থায় দেখে 2 ভাইও উতরা হয়ে যায়। রিঙ্কু বলে, স্যার কি হয়েছে ম্যাম? এর অ্যাম্বুলেন্স ডাকবো? পানি দে তাড়াতাড়ি। রিঙ্কু পানির গ্লাস রাফের হাতে দেয়। ভরে রাখা পানির গ্লাস বেড়ে কাত হয়ে সব পানি বেড়ে পড়ে গেছে। রাফ রুহিকে পানি খাওয়ায়, পিঠে ম্যাসাজ করে দেয়। কিছু সময় পর রুহি স্বাভাবিক হয়। রাফ রিঙ্কু পিঙ্কুকে চলে যেতে বলে। 2 ভাই ডোর ভিড়িয়ে দিয়ে চলে যায়। রুহিকে আরো একটু শক্ত করে চেপে ধরে রুহির মাথায় চুমু খেয়ে বলে, বারবার কেন এভাবে ভয় পাইয়ে দিস আমায়? এভাবে ভয় পেতে পেতে কবে যেন মরেই যাই। রুহি রাফের টি শার্ট খামচে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি আর একদম আমার সাথে এমন করে থাকলে আমি নিজেই মরে যাব। আমার ভীষণ কষ্ট হচ্ছে এমন তুমি কে দেখে এবং তোমাকে দেখে। আমার ওপর তুমি আর রাগ করে থেকো না। আগের তুমি হয়ে যাও না প্লিজ। মরার আগে আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, প্রমিস। রাফ রুহির মুখ আগলে ধরে রুহির সারা মুখে চুমু খায়। রুহির কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, তোর উপর রাগ করিনি তো আমি। তাহলে কাল রাত থেকে এমন ব্যবহার করছো কেন? রাতে জড়িয়ে ধরতে দিলে না কেন? ধমক দিয়ে সরিয়ে দিলে কেন? সারা রাত তো আমার বুকেই লেপ্টে ঘুমালি। রাতে কত আদর করলাম। কখন? তুই ঘুমিয়ে যাওয়ার পর আর কোনোদিন কারো কথা শুনে ছেড়ে যাবি আমাকে? না, মনে থাকবে? মরার পরেও মনে থাকবে। রাফের ফ্ল্যাটে একজন ছেলে আসে। রিঙ্কু তাকে ভেতরে এনে রাফকে ডাক দেয়। ছেলেটি পাসপোর্ট অফিস থেকে এসেছে। রাফ রুহিকে নিয়ে ড্রয়িং রুমে আসে। টুকটাক কথাবার্তা শেষে পাসপোর্টের জন্য রুহির ফিঙ্গারপ্রিন্ট নেয়, ফটো তোলে, আরও যা যা পেপারস লাগবে সব কিছু নেয়। সব শেষে পেমেন্ট নিয়ে চলে যায়। রুহি বেডরুমে ফিরে আসে। জানালার পর্দা সরিয়ে দিতেই রুমটা আলোয় ঝলমলিয়ে ওঠে। বাইরের দিকে দৃষ্টি দিতেই অবাক হয়ে যায় রুহি। ব্যালকনির ডোর খুলে ব্যালকনিতে আসে দ্রুত। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে শান্তিনীর। খুব বেশি দূরত্ব নেই, শুধু মাঝখানে একটা রাস্তা আছে, তারপরেই শান্তিনীরে প্রবেশের গেট। এই ব্যালকনি থেকে রুহির ব্যালকনি স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে রাফ এখানে বসে বসে রুহিকে দেখেছে, অথচ ওর কাছে যায়নি। রাফ এসে পেছন থেকে জড়িয়ে ধরে রুহিকে। রুহি ঘুরে দাঁড়ায়, রাফের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে থেকেও আমার কাছে যাওনি? দেখছিলাম। কি দেখছিলে? দেখছিলাম আমার পাখিটা আমাকে ছাড়া কিভাবে থাকে। আমি না থাকলে সে ছটফট করে কিনা। আমাকে ছাড়া আমার পাখিটা কতদিন থাকতে পারে। আমাকে দেখেও আমার কাছে যেতে ইচ্ছে করেনি তোমার? অনেক করেছে, কিন্তু যাইনি আমি। আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম আমার শূন্যতা। পুরো পৃথিবী একদিকে আর আমি থাকবো একদিকে। পুরো পৃথিবী বাদে তুমি বারবার আমাকে বেছে নেবে, এটাই আমি চাই সব সময়।
রুহি রাফকে জড়িয়ে ধরে রাফের বুকে মাথা ঠেকায়। তুমিই আমার পৃথিবী, তোমার কাছে সবকিছু এখন ফিকে লাগে। আব্দুর রৌফ, আব্দুল্লাহ আর রিফাত আর নয়নতারা এসেছে রাফের ফ্ল্যাটে। রাফ আর রুহি ফ্ল্যাটে নেই। রুহিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে রাফ। ফ্ল্যাটে ফিরতে ফিরতে বোধহয় সন্ধ্যার পর ফিরবে। রিঙ্কু চা বানিয়ে এনে তিনজনকে দেয়। আব্দুর রৌফ রিঙ্কুর দিকে তাকিয়ে বলে, তোমার আরেক ভাই কোথায়? পিঙ্কু মার্কেটে গেছে। রাফকে একটা কল করো। আমার ফোনটা বাড়িতে রেখে এসেছি ভুলে। রিঙ্কু পকেট থেকে ফোন বের করে রাফের নাম্বারে ডায়াল করে, কিন্তু রিসিভ হয় না। পরপর দুবার কল করে একটা মেসেজ পাঠায়। সন্ধ্যার আগে আগে ফ্ল্যাটে ফিরে আসে রুহি আর রাফ। রুহি বাবা মাকে দেখে সারপ্রাইজ হয়ে যায়। রাফের মুখের দিকে তাকালে রাফ রুহিকে বাবা মায়ের কাছে যেতে বলে। রুহি ধীরে পায়ে এগিয়ে এসে ওর মাকে জড়িয়ে ধরে। কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। এখন এসেছো তোমরা? 40-45 মিনিট হবে। রুহি বাবা আর দাদার সাথেও কথা বলে। সকলেই সোফায় বসে। রিঙ্কু পানি এনে রাফ আর রুহিকে খেতে দেয়। কথাবার্তার এক পর্যায়ে নয়নতারা রাফের দিকে তাকিয়ে বলেন, তোমরা সুইজারল্যান্ড কবে ফিরে যাচ্ছ? আর 1 সপ্তাহ লাগবে হয়তো। চলেই তো যাবে, আর কোনো দিন ফিরে আসবে কিনা জানা নেই। শেষের এই কয়েকদিন তোমরা আমাদের সাথে থাকো। থাকবো, সমস্যা নেই, তোমরা থাকো এখানে। আমি এখানে থাকার কথা বলছি না, তোমরা আমাদের সাথে শান্তি নিরে থাকবে। অসম্ভব। তুমি তো থাকবেই রুহির সাথে। আমি এই বাড়িতে ফিরবো না। বিয়ে করেছো এতদিন, বাবা হয়ে যাচ্ছ, অথচ এখনো শ্বশুর বাড়িতে যাওনি তুমি। ওই বাড়িতে যে যাবে শুধুমাত্র তোমার শ্বশুর বাড়ি মনে করে। আমার একটা মাত্র মেয়ে, আর তুমি আমার একমাত্র মেয়ের জামাই। আমি আজ অবধি একবেলা মেয়ের জামাইকে আদর যত্ন করে খাওয়াতে পারিনি। তোমাকে যেতেই হবে শ্বশুর বাড়িতে। শাশুড়ির কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে রাফ। অনেক বোঝানোর পর অবশেষে রাজি হয় রাফ। রাফকে রাজি হতে দেখে অবাক রুহি। আব্দুর রৌফ বলেন, তাহলে তোমরা ব্যাগ গুছিয়ে নাও সবাই। ডিনারটা এখানেই করে যাও সবাই। সবাই না না করলেও রাফের জোড়াজুড়িতে ডিনার করে। খাওয়া শেষে রাফ দুই ভাইয়ের দিকে তাকিয়ে বলে, যা ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নে দুজন। ক্যান্সার শ্বশুর বাড়িতে যাবো জামাই আদর খেতে। স্যার, ওটা আপনার শ্বশুর বাড়ি, আমাদের না। আমরা কেন যাব? আপনি যান স্যার, আমরা যাব না। বেশি কথা না বলে যা, রেডি হয়ে আয়। রাফকে রেগে যেতে দেখে দুই ভাই আর কিছু বলে না। ভদ্র ছেলেদের মতন রুমে এসে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নেয়। রাফ রুহি রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। রিঙ্কু পিঙ্কু রেডি হয়ে রুম থেকে বেরিয়ে এসেছে। শান্তিনীরে প্রবেশ করে সবাই। সোফায় বসেছিলেন আব্দুর রহমান। রাফকে দেখে ওনার মুখের রং পরিবর্তন হয়ে যায়। রাফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে এদিক ওদিক তাকায়। ওর মাকে দেখা যাচ্ছে না ড্রয়িং রুমে, হয়তো নিজের রুমে রয়েছেন। রাফ রুহির হাত ধরে রুহির রুমের দিকে এগিয়ে যায়। আব্দুল্লাহ আল রিফাত রিঙ্কু পিঙ্কুকে গেস্ট রুমে নিয়ে আসেন। দুই ভাইকে আলাদা আলাদা রুমে দেখালে দুই ভাই জানায় ওরা সবসময় এক রুমেই থাকে, তাই আলাদা রুমের প্রয়োজন নেই। 10টার দিকে বাড়িতে ফিরে আসে রাজ। বাড়িতে আসার পর জানতে পারে রাফ রুহি আর রিঙ্কু পিঙ্কু এসেছে। ওরা এখানে থাকবে কিছুদিন। রাজ ফ্রেশ না হয়েই রুহির রুমের সামনে আসে। নক করলেও ভেতর থেকে সারা শব্দ আসে না। ডোর খোলাই ছিল, তাই একটু ফাঁক করে ভেতরে উঁকে দেয়। রুহি বেডে ঘুমিয়ে আছে, কিন্তু রাফ রুমে নেই। ডোর পুরোপুরি খুলে ভেতরে প্রবেশ করে। রাফ হয়তো ওয়াশরুমে রয়েছে। ওয়াশরুমের ডোর খোলা, ব্যালকনিতে উঁকি দিয়ে দেখে ব্যালকনিতেও নেই। রুম থেকে বের হতেই দেখে রাফ রুমের দিকে এগিয়ে আসছে। খুশি হয়ে দৌড়ে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাইয়া? ভালো, তুই কেমন আছিস? ভালো। রুহিকে ঘুম থেকে তুলিসনি তো আবার? না, ঘুমিয়ে আছে বলে আর ডাক দেইনি। তোমার দুই চেলা কই? গেস্ট রুমে। হাত দিয়ে দেখিয়ে দেয় রুমটা। তুমি ওদের নিয়ে ড্রয়িং রুমে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি 5 মিনিটে। রাজ নিজের রুমে চলে যায়। রাফ রুহির রুমে আসে। শ্বশুর বাড়িতে এসেছে, তাই বউয়ের রুমে থাকবে। আর ওর রুমে এখন ওর মা মল্লিকা মরি থাকে।
রাফ সেদিন রুহিকে নিয়ে যাওয়ার পর আব্দুর রহমান ওনার সাথে অনেক রাগারাগি করেছিলেন। পরে মল্লিকা মলি রেগে নিজের প্রয়োজনীয় সব কিছু নিয়ে রাফের রুমে চলে এসেছেন। আব্দুর রহমানের সাথে এখন কেউ কোনো কথা বলে না। আব্দুর রহমান নিজেও কোনো কথা বলেন না। রাফ রুহিকে ঘুম পাড়িয়ে রেখে মায়ের কাছে গিয়েছিল। এতক্ষণ মায়ের কাছে বসেছিল। মল্লিকা মলি ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছেন অনেকক্ষণ। বারবার ছেলের কাছে মাফ চেয়েছেন সব কিছুর জন্য। রাফও মাকে মাফ করে দিয়েছে। আব্দুর রহমান মল্লিকা মলিকেও অনেক কষ্ট দিয়েছেন এতগুলো বছর ধরে। রিঙ্কু পিঙ্কুকে নিয়ে ড্রয়িং রুমে আসে রাজ। একটু পর রাজও আসে। নয়নতারা রাজকে খাবার খেতে ডাকেন। রাজ তিনজনের দিকে তাকিয়ে বলে, তোমরা খেয়েছো? হ্যাঁ। 5 মিনিট বসো, আমি খেয়ে আসছি। রাজ ঠিক 5 মিনিট হতেই সোফায় এসে বসে খাওয়া শেষ করে। পিঙ্কু রাজের দিকে তাকিয়ে বলে, আপনি তো দেখছি রকেটের গতিতে খাবার খান। দৌড়ের উপর খেতে খেতে শিখে গেছি। এটা সেটা নিয়ে চারজনের মধ্যে কথা শুরু হয়। রাজ রাফের দিকে তাকিয়ে বলে, আচ্ছা ভাইয়া, তুমি রুহির বিয়ের কথা জানলে কিভাবে? আজও বুঝতে পারিসনি তুই? হুম। ফেসবুক থেকে। ফেসবুক থেকে? ফেসবুক থেকে জানলে কিভাবে? তোর পোস্ট দেখে। মানে খুব সোজা, তুই ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলি, সেটা পড়ে আমি জেনেছি রুহির বিয়ে দিয়ে দিচ্ছিস। রাজ আকাশের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করে কি স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে, কিন্তু কিছু সময় পর মনে পড়ে যায়। বড় বড় চোখ করে রাফের দিকে তাকিয়ে বলে, তার মানে ওই আইডিটা তোমার, আর ওই কমেন্টটা তুমি করেছিলে? মাথা নাড়ায় রাফ। রাজ হা করে বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। রাফের গলা শুকিয়ে গেছে, তাই ফ্রিজ থেকে পানি আনার জন্য সোফা ছেড়ে উঠে কিচেনের দিকে এগিয়ে যায়। রাজ সোফা ছেড়ে উঠে এসে দুই ভাইয়ের মাঝখানে বসে দুজনের গলা জড়িয়ে ধরে। এখন বলুন, বিয়ের দিন আমার মাথায় বন্দুকের নল কে ঠেকিয়েছিল? দুই ভাই একে অপরকে দেখায়। রিঙ্কু বলে, তুই আমাকে দেখাচ্ছিস কেন? পিঙ্কু বলে, তুই আমাকে দেখাচ্ছিস কেন? বন্দুক তো তুই ঠেকিয়েছিলি। মিথ্যে বলবি না একদম। তুই মিথ্যা বলবি না। রাজ একটু ভেবে বলে, পিঙ্কু কার নাম? পিঙ্কু বলে, কেন? যার নাম পিঙ্কু সে বন্দুকে নল আমার মাথায় ঠেকিয়েছিল। ভাইয়া, সেদিন পিঙ্কু নামটাই বলেছিল। পিঙ্কু রিঙ্কুকে দেখিয়ে দিয়ে রাজের হাত সরানোর চেষ্টা করে বলে, ওর নাম পিঙ্কু। মিথ্যা কথা। ওর নাম পিঙ্কু, আমার নাম রিঙ্কু। দুই ভাই ঝগড়া করতে শুরু করে। রাজ দুজনের মাঝখানে বসে নিজের কানের পোকা মারছে। দুজনের ঝগড়ার ওর মাথা ধরে গেছে। মেয়েদের চেয়েও বেশি ঝগড়া করে দুই ভাই। রাফ এগিয়ে আসতে আসতে ডেকে ওঠে। পিঙ্কু? নিজের অজান্তেই পিঙ্কু সাড়া দেয়। জি স্যার। রাফ কিছু বলে না বলে এগিয়ে আসে। পিঙ্কু বুঝতে পারে ধরা পড়ে গেছে। রাজ রিঙ্কুকে ছেড়ে দেয়। পিঙ্কু কোনো রকমে রাজের হাত থেকে ছুটে দেয় দৌড়ের রুমের দিকে। রাজের মতিগতি সুবিধার না, এখন ওকে কি করবে কে জানে। বড় ভাইয়ের মতোই বোধহয় রক্তটা খ্যাপাটে। এই বাড়ির প্রত্যেকটা পুরুষের শিরায় শিরায় রাগ জেদে টইটুম্বুর। দৌড়ে গিয়েও পার পায় না পিঙ্কু। রাজ ওকে ধরে ফেলে। পিঙ্কু ইনোসেন্ট ফেস করে বলে, আমার কোনো দোষ নেই। স্যার যা করতে বলেছে তাই করেছি। স্যারের কথা না শুনলে সেদিন স্যার আমাকে সোজা উপরে পাঠিয়ে দিত। রাজ পিঙ্কুকে ধরে ড্রয়িং রুমে নিয়ে আসে। রিঙ্কু আর রাফ তাকিয়ে আছে দুজনের দিকে। পিঙ্কু রাফের দিকে তাকায়। ইচ্ছে করে ওকে ফাঁসিয়ে দিয়েছে নিজের জাদ্রের ভাইয়ের কাছে। এখন এই রাজ ওকে কি করবে কে জানে। রাজ পিঙ্কুর হাত ধরে রেখেই সোফায় বসে থাকা দুজনের দিকে তাকিয়ে বলে, মিস্টার পিঙ্কু, ভাইয়াকে এখন কি শাস্তি দেওয়া যায়? পিঙ্কু বলে, আমি কেন শান্তি পাবো? স্যার আমাকে যা করতে বলেছে আমি তাই করেছি। স্যারের কথা না শুনলে তো সেদিন আমাকে উপরে পাঠিয়ে দিত। স্যার আপনি কিছু বলছেন না কেন? আমি কি বলবো? এরকম করলে কিন্তু আমি খেলবো না। তোকে খেলতে বলেছে কে? থাকবো না আমি এখানে। কোথায় থাকবি তাহলে? চলে যাব। কোথায়? জুড়ি খেয়ে। টাকা কোথায় পাবি? আপনার কাছ থেকে নিয়ে নেব। আমি দেব না তোকে। আমার হাত আছে, আমি হাত দিয়ে নিতে পারি। রাজ পিঙ্কুর দিকে তাকিয়ে থাকে। পিঙ্কু রাজের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, হাত ছাড়ুন। কান ধরে 100 বার উঠবস করুন। কেন? সেদিন আপনি বন্দুক দিয়ে আমার মাথায় বাড়ি মেরেছিলেন, সেজন্য। ওটা ভুল করে লেগে গিয়েছিল। আজকেও ভুল করে কান ধরে উঠবস করে ফেলুন দ্রুত।
পিঙ্কু রাফের দিকে তাকিয়ে থাকে অসহায় চোখে। বেচারা এতদিন হয়ে নাকি এখন কান ধরে উঠবোস করবে। রিঙ্কু পিঙ্কুর চেহারা দেখে মুচকি মুচকি হাসছে, ওর মজাই লাগছে। পিঙ্কুকে হাসতে দেখে পিঙ্কু বলে,